স্কুল কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা হারালো ম্যানেজিং কমিটি। সমালোচনার মুখে নতুন লোগো সরিয়ে ফেলল জামায়াত। টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে আরও 5 পণ্য। সপ্তমীতে পূজা মণ্ডপে ভক্তদের ঢল, নানা আনুষ্ঠানিকতায় উৎসবের আমেজ। 12 অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান শুরু, চলছে রেজিস্ট্রেশন। থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা, হতে পারেন গ্রেপ্তার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজে কর্মচারী নিয়োগে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির আর কোনো কর্তৃত্ব থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে এসব পদে নিয়োগ সুপারিশ কমিটি গঠিত হবে, আর এই কমিটিতে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির কোনো সদস্য অন্তর্ভুক্ত থাকবেন না। বেসরকারি স্কুল কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালা পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন। আগে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগে গঠিত কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে গঠিত হতো। নতুন নিয়মে শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠিত হবে। বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এই বিধান করা হয়েছে। পরিপত্রে বলা হয়, শিক্ষক ছাড়া অন্যান্য এমপিওভুক্ত কর্মচারী পদে নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরানো সরকারি কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের একজন প্রতিনিধি যিনি পরিদর্শকের নিচে নয়, এবং সংশ্লিষ্ট জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বা সহকারী পরিচালক। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা। এতে আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত ও নিয়োগের সুপারিশ দেবে। নিয়োগ সুপারিশ কমিটি মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনে একাধিক বোর্ড গঠন করতে পারবেন। জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন 3 সদস্য বিশিষ্ট বোর্ড গঠিত হবে। গতকাল রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেওয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়, তবে সেই লোগো সরিয়ে ফেলেছে জামায়াত। আজ জামায়াতের আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে গতকালের ছবিতে নতুন একটি লোগো দেখা গেলেও আজকের ছবিতে লোগোটি দেখা যায়নি। যদিও জামায়াত ইসলামীর নেতারা গতকাল গণমাধ্যমে জানিয়েছিলেন তাদের লোগো পরিবর্তন হচ্ছে, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি। কয়েকটি লোগোর ট্রায়াল চলছে। দ্রুত একটি লোগো নির্ধারণ করে সেটি গণমাধ্যমকে দলের পক্ষ থেকে জানানো হবে। গতকাল জামায়াতের নতুন যে লোগো সামনে আসে সেখানে সবুজ গ্রন্থের ওপর উদীয়মান সূর্য দেখা গেছে। তার উপরে রয়েছে একটি কলম। কলমটিতে ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। গ্রন্থের 2 প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত, এর নিচে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা, আর সোনালী রঙের ওপর সাদা রং দিয়ে আরবি ও ইংরেজিতে দলটির নাম। আজকের ছবিতে লোগোটির জায়গায় ফাঁকা দেখা গেছে, তবে সোনালী অক্ষরে বাংলাদেশ জামায়াত ইসলামী লেখা অংশটি এখনো আছে। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গতকালকেরটা চূড়ান্ত ছিল না, কিছুদিনের মধ্যেই নতুন লোগো উন্মোচন হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে টিসিবি পণ্য তালিকায় যোগ হবে আরও 5 পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও 2 ধরনের সাবান। আজ দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় তিনি একথা বলেন। টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় 5,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে। এতে বাজারের চাহিদা ও সরবরাহের সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন 5টি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দিবে, একই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে। এ সময় উপদেষ্টা আগামী 1 মাসের মধ্যে সিটি কর্পোরেশন সহ সারা দেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ।
সকল মন্দির ও পূজা মণ্ডপে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। দেবী দুর্গার আরাধনা, মন্ত্রপাঠ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন পূজারী ও ভক্তরা। ষষ্ঠীর পর থেকে মণ্ডপে জনসমাগম বাড়তে শুরু করেছে। সন্ধ্যায় বেশিরভাগ মণ্ডপে আরতি ও সাংস্কৃতিক পর্বের আয়োজন থাকছে। যশোর পশ্চিম বারান্দি নাথপাড়া পূজা মন্দিরে গীতা পাঠ প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সমাজসেবায় অনন্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজুল আলম খোকাকে মরণোত্তর সম্মাননা এবং গীতা স্কুল ও গীতার প্রচারে অবদান রাখায় শারদাঞ্জলি ফোরামের সাধারণ সম্পাদক অসীম আইসকে সম্মাননা প্রদান করেছে মন্দির কমিটি। অন্যান্য জেলাতেও চলছে নানা আয়োজন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাদের পূজা পরিক্রমা এবার বিশেষ নজর কাটছে। অভয়নগর থেকে আমাদের প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, উপজেলার প্রেমবাগ ইউনিয়নের 6টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়নের চাপাতলা মালোপাড়া এলাকায় পূজা মণ্ডপ মন্দির কমিটির সদস্যদের সাথে মত বিনিময় ও খোঁজ খবর নেন। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। হোগলাপাশা ইউনিয়নের বোলপুর পূর্বপাড়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, দৈবজ্ঞহাটি, তেলিগাতি ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ঝিনাইদহ মহেশপুর থেকে আব্দুর রহমান জানিয়েছেন, 58 বিজিবির অধিনায়ক পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল আলম পিএসসি সীমান্তবর্তী বাগডাঙ্গা বিওপির অধীনস্থ সোলেমানপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পূজা মণ্ডপ কমিটির সভাপতির কাছে 10,000 টাকা আর্থিক অনুদান প্রদান করেন। টাইফয়েড সম্পর্কে সচেতনতা, সবাইকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা এবং টিকার কার্যকারিতা সম্পর্কে অবহিত করতে যশোরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আজ সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক অর্থ ও লজিস্টিক নাসিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালায় জেলার গার্লস গাইড ও স্কাউটের ভলান্টিয়াররা অংশগ্রহণ করেন। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী 12 অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। সেখানে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী অথবা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্য দিয়ে পালিত হলো ব্লাড বাংলাদেশের 5ম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ বিকেলে যশোর সদরের সাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মুবিনুল ইসলাম মুবিন। ব্লাড বাংলাদেশের সভাপতি শোয়েব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্লাড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক মশিউল আজম, শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান সহ অন্যরা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটার পর বৃক্ষরোপণ করেন সাতিয়ানতলা চূড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে। যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক প্রদান করা হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, আজ সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন 200 পিস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীরের নিকট হস্তান্তর করেন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে 40 জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এখন এই অভিনেতাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে এই হতাহতের ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এই ঘটনা তদন্ত করবে। এই ঘটনা ধীরে ধীরে বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেপ্তারের উদাহরণ টেনেছেন। পুষ্পা 2 সিনেমা মুক্তির সময় হায়দ্রাবাদে পদদলিত হয়ে একাধিক প্রাণহানি ঘটেছিল। ওই ঘটনার পর তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার দলের অব্যবস্থাপনার জন্য গ্রেপ্তার করেছিল। বর্তমান পরিস্থিতিতে বিজয়ও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে তিনি নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন। র্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় 7 ঘন্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশ স্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।